বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করে রাজনীতির দৃশ্যপটই পাল্টে দিয়েছে, নির্বাচনমুখী করে দিয়েছে পুরো রাজনীতিকে। অথচ কয়েকদিন আগেও কি সংস্কার বাস্তবায়ন কিভাবে এসব নীতিগত আলাপ জোরালো ছিল। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে সরকারের বেঁধে দেওয়া 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর একমত হওয়ারও কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। যদিও জামায়াতে ইসলামী এখনও দলগুলোর মতবিরোধ দূর করতে সরকারের দেওয়া সময়সীমাকে সুযোগ হিসেবে দেখছে। কিন্তু রাজনীতি যখন নির্বাচনমুখী, তখন দলগুলো কি সংস্কার বাস্তবায়ন ও গণভোটের দিনক্ষণ নিয়ে নিজেরা আলোচনা করে সমাধানে আসতে পারবে? এ নিয়ে আজকে কথা বলতে চাই। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। কাদির, শুরুতেই বলেছিলাম যে রাজনীতির দৃশ্যপট পাল্টে গেছে। পরিস্থিতিটা কি একটু বর্ণনা করবেন বিবিসি বাংলার দর্শকদের কাছে? আসলে যেটা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের দিনক্ষণ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ওপর রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি ও জামায়াত ইসলামী সহ সক্রিয় দলগুলোর মধ্যে যে মতবিরোধ, এর মুখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ একটি জরুরি বৈঠক করেছিল গত 3রা নভেম্বর। সেই বৈঠকের পরই যে সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি রাজনৈতিক দলগুলোকে একটা সময় বেঁধে দেওয়ার কথা বলেছেন যে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলোই তারা আলোচনা করে তাদের মতপার্থক্য দূর করবে এবং তার ভিত্তিতেই তারা নির্দেশনা দিলে সে অনুযায়ী সরকার এগোবে। সেখানে তারা বলছেন যে 7 দিনের মধ্যে এটা করতে হবে, না হলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে, এক ধরনের একটা সময়সীমা। কিন্তু দেখা গেছে কি, যেদিন সরকারের উপদেষ্টা পরিষদের সে জরুরি বৈঠক হয়েছে এবং তারপর সংবাদ সম্মেলন করে সময় বেঁধে দেওয়া হয়েছে, সেদিনই বিকেলে বিএনপি তাদের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকের পরে সংবাদ সম্মেলন করে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। 237 জনের একটা তালিকা ঘোষণা করা হয়েছে 300 আসনের মধ্যে। তো বিএনপি যখন তাদের মনোনয়নের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, সেই বিষয়টি কিন্তু রাজনীতিতে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। সংস্কার বা সুপারিশ বা গণভোট, সব আলোচনা ছাপিয়ে বিএনপির মনোনয়নের বিষয়টাই রাজনীতির কেন্দ্রে চলে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা একটা বিএনপির একটা রাজনৈতিক কৌশল কিনা, এটা তারা বিবেচনা করছেন। তারা মনে করছেন যে বিএনপি, তাদের আপত্তি ছিল সুপারিশের অনেক বিষয় নিয়ে, তাদের নোট অফ ডিসেন্টগুলো আসেনি, সেগুলো তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। আলটিমেটাম দেওয়ার বিষয়টা নিয়েও, আলটিমেটাম বা যদিও সরকার দাবি করছে যে এটা আলটিমেটাম নয়, কিন্তু একটা সময়সীমা তো দিয়েছে যে 7 দিনের মধ্যে, সেটা ঘিরেও বিএনপির প্রতিক্রিয়া ভালো নয়। ফলে বিএনপি কৌশলে একটা তাদের রাজনৈতিক চিন্তার বিষয়টাকেই সামনে এনেছে এবং তারা পুরো বিষয়টাকে নির্বাচনমুখী করে দিয়েছে। এরপরে নির্বাচনের আলোচনা, মনোনয়নের আলোচনা, বিএনপির কারা প্রার্থী হলেন না, বিভিন্ন জায়গায় বিএনপির যারা প্রার্থী হতে পেরেছেন বা যাদের তালিকায় নাম আছে, অনেক জায়গায় তো একাধিক প্রার্থী আছে, সেই সব ঘটনাগুলো সেখানে প্রতিবাদ হচ্ছে কোথাও বিভিন্ন জায়গায়, কোথাও এটা নিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সড়ক অবরোধ করার ঘটনা ঘটেছে। অর্থাৎ বিএনপির মনোনয়ন, কারা পেলেন, কারা বাদ পড়লেন, প্রার্থিতা, নির্বাচন, এই ইস্যুটাই আলোচনাটা সামনে এসেছে। এখন বিএনপির প্রার্থী ঘোষণার এই জোয়ারে অন্য দলগুলো কতটা নির্বাচনমুখী হয়ে উঠেছে? যদিও জামায়াত কিন্তু আগে থেকেই প্রার্থী নির্ধারিত করে রেখেছিল। জামায়াত অনেক আগে থেকেই প্রার্থী নির্বাচন করে রেখেছে এবং তারা আঞ্চলিকভাবে, অর্থাৎ জেলায় জেলায় তাদের প্রার্থী কারা, কোন আসনের, সেগুলো তারা সেভাবে ঘোষণা করেছে। কিন্তু যেটা দেখা গেছে যে তাদের ভোটের মাঠে কিন্তু তাদের তৎপরতা বিএনপির অনেক আগে থেকেই, জনগণের কাছে যাওয়া বা গণসংযোগ করা, এগুলো তারা চালিয়েই যাচ্ছে। কিন্তু যেটা দেখা গেছে, বিএনপির তালিকা ঘোষণা করার পর জামায়াত ইসলামের শীর্ষ পর্যায় থেকে কিন্তু বলতে হয়েছে যে তারা তাদের যে প্রার্থী তালিকা যেটা আগে ঘোষণা করেছে বা নির্ধারিত করে রেখেছে, তারা আবার কেন্দ্র থেকে 300 আসনে তাদের প্রার্থীর তালিকাটা
আবার কেন্দ্র থেকেও ঘোষণা করবে। আঞ্চলিকভাবে ঘোষণা হয়েছে, এখন কেন্দ্র থেকেও তাদের ঘোষণা করা হবে। ফলে নির্বাচনের বিএনপির প্রতিপক্ষ হিসেবে তাদের যে অবস্থান, মানে নির্বাচনমুখী যে একটা অবস্থান, সেটাও তাদেরকে তুলে ধরতে হয়েছে কিন্তু, এবং তাদের তৎপরতাটাও, নির্বাচনমুখী তৎপরতাটাও সেটাও বেড়েছে। আর অন্য দলগুলোর দিকে যদি তাকাই, গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের যে দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তাদের দিক থেকেও কিন্তু এখন কিন্তু বলা হচ্ছে যে তারাও 300 আসনে প্রার্থী দেবে। মানে আজকেও কিন্তু সংবাদ সম্মেলন করে তাদের দিক থেকে বলা হয়েছে যে তারা 300 আসনে প্রার্থী দেবে। গণতন্ত্র মঞ্চের একটি দল, জুনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন, তাদের দিক থেকে কিন্তু 91টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। অন্য দলগুলো তালিকা তৈরির ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। ফলে একটা অন্য দলগুলো নির্বাচনমুখী বা নির্বাচনের প্রার্থীতা বাছাই করা, এই বিষয়গুলোতে তৎপর হয়ে পড়েছে। ফলে রাজনীতিতেই একটা মানে নির্বাচনমুখী একটা তৎপরতা। সারা দেশের দিকেও যদি তাকাই, মানে আপনি যদি বলেন যে নির্বাচনের যে বিষয়গুলো হয়, যে চায়ের স্টল বা যেখানেই আড্ডা, সেখানেই নির্বাচনমুখী তৎপরতা। যে বিএনপি মনোনয়ন দিয়েছে, কোন আসনে কাকে মনোনয়ন দিয়েছে, কার জন্য কোন জায়গা খালি রাখলো, সমঝোতার জায়গা কোথায় আছে, অন্য দলগুলোকে মিত্রদেরকে কি দিচ্ছে, জামায়াত ইসলামী বা মানে তাদের আসন দিচ্ছে, তারাও অন্যদের সাথে আসন ভাগাভাগির বিষয়গুলো কি করছে। ফলে নির্বাচন, প্রার্থী, এই বিষয়গুলোই এখন আলোচনার কেন্দ্রে। ফলে বিশ্লেষকরা মনে করছেন যে একটা নির্বাচনমুখী অবস্থা তৈরি হয়েছে। সেটা অন্যান্য সব রাজনৈতিক দলকে আসলে সেই দিকে নিয়ে ধাবিত করেছে একরকম। সরকারের আহ্বানে বিএনপি কি সাড়া দিবে কিনা এবং অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করবে কিনা, দলটির কৌশল, ঐকমত্য এবং গণভোটের প্রশ্নে এখন পর্যন্ত বিএনপি কিন্তু ইতিবাচক কোনো সাড়া দেয়নি। বিএনপির দিক থেকে সেরকম দৃশ্যমান কোনো সাড়া পাওয়া যায়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি বলছেন যে তারা এখন নির্বাচনমুখী। তারা সারা দেশে মনোনয়ন প্রার্থী ঘোষণা করেছেন, তারা এখন মানে পুরোপুরি নির্বাচন নিয়ে ব্যস্ত, আলোচনা বা অন্যদিকে তারা এখন গুরুত্ব দিচ্ছেন না। ফলে যেটা মনে হচ্ছে যে বিএনপি রাজনৈতিকভাবে, রাজনৈতিক চিন্তা থেকেই একটা বিষয়টাকে, কৌশলটাকে এমনভাবে এগিয়ে নিয়ে এসছে যে সেখানে মানে সংস্কার বা অন্য বিষয়গুলো একেবারে হারিয়ে গেছে, পেছনে পড়ে গেছে। তবে বিএনপির কাছে, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে তাহলে কি মানে যেটা সরকারের দিক থেকে বলা হয়েছে, তারা নিজেরা আলোচনা, অন্য দলগুলোর সাথে আলোচনা করবে কিনা। তার যেটা বক্তব্য, যেটা আমার কাছে স্পষ্ট মনে হয়েছে, যে তারা এইটাকে অতটা গুরুত্ব দিচ্ছেন না। তারা মনে করেন যে সরকার তাদের দায়টা চাপিয়ে দিচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর। বিএনপির নেতাদের কেউ কেউ বলছেন যে এটা রাজনীতিকদের জন্য একটা অপমান, যে রাজনীতিকরা মতবিরোধ আছে, তারা একমত হতে পারছে না। যেটা 8 মাস ধরে আলোচনার পরেও জাতীয় ঐক্যমত্য কমিশনে একমত হতে পারেনি, সেটা এই 7 দিন 8 দিনে কিভাবে ঐক্যমত্য হবে, সেই প্রশ্নটাও বিএনপি নেতারা তুলছেন। ফলে তাদের খুব একটা আগ্রহ আছে সেই জায়গাটাতে, সেটা মনে হচ্ছে না। তারা এটাকে মনে করছেন যে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনার কথা থেকে তো স্পষ্ট যে জামায়াতে ইসলামীও ভোটের মাঠে তৎপরতা বাড়িয়েছে, কিন্তু তারা এখনো আলোচনার মাধ্যমে সমাধানের কথাও বলছে। তাদের অবস্থানকে কিভাবে দেখা হচ্ছে? জামায়াতে ইসলামী যদিও মানে নির্বাচনী তৎপরতা বাড়িয়েছে বা মনোনয়নের প্রশ্নে তারা পুরো তালিকা আবারও ঘোষণা করার কথা বলছে, কিন্তু জামায়াতের নেতারা বলছেন যে তারা এরপরেও মনে করেন যে তাদের যে দাবি, যে সংস্কার করতে হবে এবং গণভোটের বিষয়টা সুরাহা করতে হবে, সেই প্রশ্নে তারা আলোচনা করে এখনও সমাধান সম্ভব। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে এই যে রাজনৈতিক দলগুলো মতবিরোধটা আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন, সেটা তারা মানে সরকারের পক্ষ থেকে বলার আগে তারাই বলেছেন। এবং তিনি যেটা বলছেন যে তারা অপেক্ষা করছেন যে রাজনৈতিক দলগুলো যেন একটা আলোচনার মাধ্যমে সমাধান করে। মানে তিনি তাদের একটা দিক থেকে একটা উদ্যোগের কথা বলছেন। আরেকটা বিষয় তিনি বলছেন যে তারা মনে করছেন যে সরকার যে এই যে রাজনৈতিক দলগুলোর উপরে চাপিয়ে দিচ্ছেন, এটা চাপিয়ে দেয়া তারা মনে করছেন না। তারা মনে করছেন এটা দলগুলোর জন্য একটা সুযোগ সরকার তৈরি করে দিয়েছে। এটাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন, যে একটা সুযোগ তৈরি হয়েছে দলগুলোর নিজেদের সমঝোতায় আসার। এখন এনসিপি সহ 9টি দল তারা নিজেরা আলোচনা শুরু করেছে, এই উদ্যোগ কতটা প্রভাব ফেলতে পারে?
যেটা হয়েছে যে গণতন্ত্র মঞ্চ বিএনপিরই মিত্র, সেই মঞ্চে 6টি রাজনৈতিক দল আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ নাগরিক ঐক্য সহ 6টি রাজনৈতিক দল আছে। এই 6টি রাজনৈতিক দলের নেতারা, গণ অধিকার পরিষদ এবং এনসিপি, এই নেতারা তারা, এছাড়া আছে এবি পার্টি, এই 9টি দলের নেতারা আজকে বৈঠকে বসেছিলেন বুধবার। তো এই বৈঠকে তারা আলোচনা করেছেন যে তাদের দিক থেকে একটা উদ্যোগ নিয়ে দলগুলোকে বসানো যায় কিনা। মূলত বিএনপি এবং জামায়াত একই টেবিলে আনতে পারেন না, একই টেবিলে না, তারা আলাদা আলাদাভাবে আলোচনা করে একটা সমঝোতা করে কোনো মতামত তারা সরকারের কাছে দিতে পারে কিনা, এই চেষ্টাটা তাদের আছে। কিন্তু আমি ওই বৈঠকে যারা উপস্থিত ছিলেন, একাধিক নেতার সাথে কথা বলে যেটা মনে হয়েছে, তাদের মধ্যেও যে আলোচনাটা হয়েছে যে সরকারের দিক থেকে এই যে 7 দিনের সময় দেয়া হয়েছে এবং দলগুলোকে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে বলা হয়েছে, নিজেদের আলোচনা করে, তারাও মনে করছেন, তাদেরও ওই বৈঠকেও আলোচনা হয়েছে যে জামায়াত আগে আলোচনার কথা বলেছে, ফলে জামায়াতে সেই আলোচনার ধারাবাহিকতায় সরকারের দিক থেকে জামায়াতকে একটা বাড়তি সুযোগ দেয়া হলো কিনা, এই আলোচনাটাও কিন্তু তাদের মধ্যে এসেছে, সূত্রগুলো যেটা বলছে। এছাড়াও তারা মনে করছেন যে যেখানে সনদ বাস্তবায়নের আদেশ কিভাবে হবে, কে দেবে, তারপর বিএনপি নোট অফ ডিসেন্টগুলো জাতীয় ঐক্যমত্যের সুপারিশে আসেনি, যে বিষয়গুলো আপত্তি আছে, ভোটের দিনক্ষণ কি হবে, জামাত চাইছে নভেম্বরে গণভোট, আর বিএনপি চাইছে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট। তো এগুলোতে যেহেতু ঐক্যমত্য হচ্ছে না, তাহলে এটা কিভাবে সম্ভব, তারা নিজেরাও এগুলোতে আলোচনা করে কোনো ঐক্যমত্যে আসতে পারেননি। ফলে তারা বলছেন যে তারা যেটুকু আলোচনা করেছেন যে একটা জায়গায় আসা প্রয়োজন, সেটা নিয়েই তারা বিএনপির সাথে আলোচনার চেষ্টা করবেন, পাশাপাশি জামাতের সাথেও আলোচনা করার চেষ্টা করবেন। সরকার বলেছে দলগুলো একমত হতে না পারলে সরকারি সিদ্ধান্ত দেবে। কেমন সিদ্ধান্ত আসতে পারে, সেক্ষেত্রে তার কোনো আভাস পাওয়া গেছে কিনা এবং তাতে শেষ পর্যন্ত সমাধান সম্ভব হবে কি? সরকারের একাধিক উপদেষ্টার সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে তাদের দিক থেকে অনানুষ্ঠানিকভাবে বিএনপি বা অন্য দলগুলোর সাথেও একটা যোগাযোগের চেষ্টা তারা করছেন বা করবেন, যাতে দলগুলো নমনীয় হয়ে একটা জায়গায় আসে যে বিষয়টাতে একটা বেরিয়ে যাওয়া, সরকার একটা বেরিয়ে যেতে চায়। কিন্তু যদি দলগুলোর দিক থেকে কোনো সেভাবে ইতিবাচক সাড়া না পাওয়া যায়, বিশেষ করে বিএনপি সহ তার মিত্র বা বিভিন্ন দলগুলোর কাছ থেকে, তাহলে পরে তাদের দিক থেকে একটা সিদ্ধান্ত দিতে হবে। কিন্তু কি ধরনের সিদ্ধান্ত দেবেন তারা এখনই সেই ধরনের অবস্থায় যায়নি, এমনটাই ইঙ্গিত পাচ্ছি। তবে যেটা রাজনীতিকরাই যেটা বলছেন যে সরকার যেভাবে সুপারিশগুলো এসেছে সেখানে যে আপত্তি এসছে, বিএনপি সহ বিভিন্ন দল ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে, যদিও জামায়াত বা অন্যদের অবস্থান ভিন্ন। এরপরে যে বাস্তবায়নের প্রশ্নে যে অবস্থাটা এসছে, সরকার সময় বেঁধে দিয়েছে, এটাকেও বিএনপি সহ তার মিত্ররা তারাও ক্ষুব্ধ হয়েছে, তারা মনে করছে চাপিয়ে দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ, তার সঙ্গে আমি কথা বললাম, তিনি যেটা বলছেন যে রাজনীতিতে চাপিয়ে দিয়ে কোনো কিছু বাস্তবায়ন করা সেটা গ্রহণযোগ্য হয় না, সেটা টেকসই হয় না, এই জায়গাতেও সেটা প্রযোজ্য বলে তিনি মনে করেন। ফলে সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে এবং সরকার দায়টা অন্যের উপরে না চাপিয়ে, দলগুলোর উপরে না চাপিয়ে, নিজেরা একটা সব দলের বিষয়গুলো অবস্থান বিবেচনা করে সিদ্ধান্ত নেবে, সেইটা বিশ্লেষকরা মনে করছেন যে সেইটা হলে হয়তো বা বিষয়টা সমাধানটা কিছুটা হতে পারে। না হলে পরে রাজনীতিতে ভিন্ন কোনো পরিস্থিতি হয় কিনা, বা টানাপোড়েন বা ভিন্ন বিভক্তিটা আরও বাড়ে কিনা, সেই সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। প্রায় 9 মাস আগেকার কথা, শেখ মুজিবের বাসভবন 32 নম্বর ধানমন্ডি রোডে ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন এবং ভারতের উচিত তার মুখে রাশ টেনে ধরা। ঠিক তার পরদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে শেখ হাসিনা যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে, তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতেই বলছেন এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকাই নেই।
ভারতকে নেতিবাচক দৃষ্টিতে তুলে ধরলে বা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করলে তা যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না মনে করিয়ে দেওয়া হয় সেটাও। আসলে গত ১৬ বছর ধরে ভারতের আশ্রয় ও আতিথেয়তায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদৌ প্রকাশ্যে মুখ খুলতে দেওয়া উচিত কিনা তা নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে যে পরিমাণ কূটনৈতিক তিক্ততা তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন। এমনকি বিষয়টি নিয়ে রীতিমতো অপ্রীতিকর কথাবার্তাও হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যেও। এখানে বাংলাদেশের বক্তব্য হল, জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভালো কথা, কিন্তু দুদেশের মধ্যেকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে ঢাকা তাকে বিচারের মুখোমুখি করার জন্য হস্তান্তরের দাবিও জানিয়েছে। এখন সেটার কোনো নিষ্পত্তি হওয়ার আগেই যদি ভারত তাকে প্রকাশ্যে মুখ খুলতে দেয় এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চান, তাহলে তা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। ততদিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অনলাইনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নিয়মিতই ভাষণ দিতে শুরু করেছেন, কখনো সেটা রেকর্ডেড, কখনো আবার লাইভ। এই পটভূমিতে গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে যখন মোহাম্মদ ইউনূস তাঁদের যুক্তি নরেন্দ্র মোদীর সামনে তুলে ধরেন, ভারতের প্রধানমন্ত্রীর জবাব ছিল, আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখে লাগাম পরানোই সম্ভব নয় এবং শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। আসলে শেখ হাসিনাকে মুখ খুলতে দেওয়ার প্রশ্নে ভারতের পাল্টা বক্তব্য হল, একটা বিশেষ পরিস্থিতিতে ও সুরক্ষার প্রয়োজনে তাঁকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তিনি কোনো রাজনৈতিক বন্দী নন। খবরের কাগজ বা টিভি চ্যানেল অবাধে সার্ফ করার অ্যাক্সেসও আছে, সুযোগও আছে। এমনকি তার ব্যক্তিগত ফোনও প্রথম দিন থেকে তার কাছেই রয়েছে। এই পাল্টাপাল্টি যুক্তির মধ্যেই গত ২৯শে অক্টোবর বুধবার বিশ্বের ৩টি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে রয়টার্স, এএফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টে একযোগে শেখ হাসিনার তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয়। যদিও সেই সাক্ষাৎকারগুলো লিখিত বা ইমেল প্রশ্নোত্তরের ভিত্তিতেই করা, তারপরও বিষয়টি যে শেখ হাসিনার হোস্ট ভারত সরকারের সম্মতিতেই হয়েছে তা নিয়ে দিল্লিতে পর্যবেক্ষকদের কোনো সন্দেহই নেই। মাস তিনেক আগে ভারতে আওয়ামী লীগের পলাতক নেতাদের বেশ কয়েকজনের সঙ্গেও শেখ হাসিনার সশরীরে সাক্ষাৎ পর্যন্ত হয়েছে, আর যথারীতি সেটাও ভারত সরকারের অনুমোদন ছাড়া হয়নি। দিল্লিতে এসে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করে গেছেন শেখ হাসিনার আমেরিকা প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়ও। এই ঘটনাক্রম দেখে বিশ্লেষকরা অনেকেই ধারণা করছেন, একটা খুব বিশেষ পরিস্থিতিতে ভারতে চলে আসতে বাধ্য হওয়া শেখ হাসিনার ওপর যেসব বিধিনিষেধ শুরুতে আরোপিত হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। এটাকেই অনেকে আনলকিং বলে বর্ণনা করছেন। কিন্তু কেন এখন এই আনলকিং এর প্রক্রিয়া? এর মধ্যে দিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আগামী দিনে কি তাকে ইনপার্সন বা সশরীরে মুখোমুখি সাক্ষাৎকার দিতেও দেখা যাবে? এই প্রতিবেদন উত্তর খুঁজেছে সেসব প্রশ্নেরই। দিল্লিতে শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস বা আইডিএস এর সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়ক বাংলাদেশ নিয়ে গবেষণা করছেন বহু বছর ধরে। ডক্টর পট্টনায়কের ধারণা, এই যে ভারত এখন শেখ হাসিনাকে আরও বেশি করে মুখ খুলতে দিচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াকে সাক্ষাৎকার পর্যন্ত দিতে দিচ্ছে, তার মূলে আছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে প্রাসঙ্গিক রাখার চেষ্টা। দেখুন, আমি এটাকে ঠিক অনুমতি দেওয়া বলবো না, কিন্তু এই সাক্ষাৎকারগুলো যে ভারত সরকারের অগোচরে হয়নি তা তো বোঝাই যায়। এখন কেন এটা করা হচ্ছে? আসলে বাংলাদেশে একটার পর একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ডেভেলপমেন্ট হয়ে চলেছে, যেখানে আওয়ামী লীগ কোনো স্পেস পাচ্ছে না। ঐকমত্য কমিশন সংস্কার নিয়ে কাজ করেছে, জুলাই সনদ পর্যন্ত সই হয়ে যাচ্ছে, অথচ সেখানে আওয়ামী লীগের কোনো ভূমিকাই নেই। কিন্তু আওয়ামী লীগ হলো সেদেশের এমন একটি বৃহৎ রাজনৈতিক শক্তি যাদের সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে সুসম্পর্ক। সেই দলটি যখন সেখানে মুখ খোলারই সুযোগ পাচ্ছে না, তখন ভারতকে তো এটুকু করতেই হবে, শেখ হাসিনাকে বলতে দিতে হবে। বিবিসি বাংলাকে বলছিলেন ডক্টর পট্টনায়ক। তিনি আরও মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে আজও বিতর্ক অব্যাহত, তারা পর্যন্ত এখন সেদেশের রাজনৈতিক মিথস্ক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে উঠেছে, কিন্তু আওয়ামী লীগই সেখানে অনুপস্থিত। আমার ধারণা ভারতও এটা বুঝতে পেরেছে, আর সেই উপলব্ধি থেকেই শেখ হাসিনাকে এখন আরও বেশি করে বলতে দেওয়া হচ্ছে, কারণ এখনও আওয়ামী লীগ নেতৃত্বে তিনিই শেষ কথা, বলছিলেন স্মৃতি পট্টনায়ক।
ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসও মনে করেন শেখ হাসিনার এইসব বক্তব্য আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যেই। সামনেই নির্বাচন আসছে, ফলে হাতে খুব একটা সময়ও আর নেই। দলটার শীর্ষ নেতারা দেশে নেই, সামনের নির্বাচনে তারা লড়ারও সুযোগ পাচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতে থাকা শেখ হাসিনার পক্ষে যতটুকু যা করা সম্ভব তিনি সেটাই করছেন। তার হোস্টরাও তাতে আপত্তি জানাচ্ছে না, এটুকুই বলছিলেন তিনি। তবে ভারতের এই সিদ্ধান্ত দিল্লি ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিষিয়ে তুলতে পারে, এই আশঙ্কাও অনেক পর্যবেক্ষকেরই আছে। Prime Minister Narendra Modi and I had a productive meeting. কয়েক মাস আগেই বিবৃতি দিয়ে ভারত যদিও দাবি করেছে শেখ হাসিনার বক্তব্য মানেই সেটা দিল্লির বক্তব্য নয়, সব ক্ষেত্রে যে কথাটা সত্যি নয় তা সুবিদিত। বরং ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে, এমনটাই মনে করেন দিল্লিতে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ তথা জেএনইউ এর সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল। ডক্টর ঘোষাল বিবিসিকে বলছিলেন, আমি তো বলবো শেখ হাসিনার এই সাক্ষাৎকারগুলোর মধ্যে দিয়ে ভারতই একটু আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছে। আসলে বাংলাদেশে সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেটাকে দিল্লি পরিষ্কার ভারত বিরোধী পদক্ষেপ বলে মনে করছে। যেমন সেদেশে পাকিস্তানের সামরিক জেনারেল বা সরকারি কর্মকর্তাদের ঘন ঘন সফর, কিংবা ধরা যাক 7 সিস্টার্স নিয়ে উস্কানিমূলক বক্তব্য। আবার দিল্লিতে অনেকের এমনও ধারণা আছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নানা কারণে চাপে আছে বলে বাংলাদেশ বোধহয় সেই কোণঠাসা অবস্থারই সুযোগ নিয়ে কিছু কিছু ব্রাউনি পয়েন্ট স্কোর করতে চাইছে। এই পটভূমিতে বাংলাদেশকে পাল্টা চাপে ফেলার চেষ্টাতেই ভারতের নীতি নির্ধারকদের একটা অংশ শেখ হাসিনাকে সুকৌশলে কাজে লাগাচ্ছেন বলে বলদাস ঘোষালের ধারণা। এতে করে দুটো উদ্দেশ্য সাধিত হচ্ছে। প্রথমত, শেখ হাসিনার কথাগুলো বাংলাদেশে কী ধরনের প্রভাব ফেলে বা সরকার কী ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটা পরখ করে দেখা যাচ্ছে, মানে ইংরেজিতে যাকে বলে টেস্টিং দ্য ওয়াটার। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগের হতোদ্যম নেতাকর্মীদেরও একটা বার্তা দেওয়া যাচ্ছে যে দেখো, শেখ হাসিনা দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারতও পুরোপুরি তাঁর পাশেই আছে, বলছিলেন ডক্টর ঘোষাল। ফলে অন্যভাবে বললে শেখ হাসিনার এইসব সাক্ষাৎকারের মধ্যে দিয়ে ভারতেরও কিছু স্বার্থ চরিতার্থ হচ্ছে, এমনটাও অনেকে মনে করছেন। লন্ডন ভিত্তিক লেখক ও জিওপলিটিক্যাল অ্যানালিস্ট প্রিয়জিৎ দেবসরকার ভারতের শেখ হাসিনার প্রথম দিনটি থেকে আজ পর্যন্ত তার অবস্থানের নানা দিক গভীরভাবে ফলো করছেন এবং তা নিয়ে লেখালেখিও করছেন। তিনি মনে করেন শেখ হাসিনা ভারতে পা রাখার পরই তাঁকে যেভাবে কঠোর গোপনীয়তা আর নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল তার সঙ্গে কোভিড লকডাউনের অনেক মিল আছে। মহামারীর সময় লকডাউনে যেভাবে রাতারাতি সব বন্ধ করে দেওয়া হয়েছিল, মানুষকে বাধ্য হয়ে গৃহবন্দী হতে হয়েছিল, তার ক্ষেত্রেও ব্যাপারটা ছিল অনেকটা সেরকম। কোভিড নিয়ে সরকার যেমন কোনো ঝুঁকি নিতে পারেনি, শেখ হাসিনার নিরাপত্তার সঙ্গেও কোনো আপোষ সম্ভব ছিল না। কিন্তু লকডাউন তো আর অনন্তকাল ধরে চলতে পারে না। কোভিড লকডাউন যেমন একটা সময় ধাপে ধাপে তুলে নেওয়া হয়েছে, শেখ হাসিনার ক্ষেত্রেও বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে তুলে নিতেই হতো, আর এখন ঠিক সেটাই হচ্ছে, বলছিলেন মিস্টার দেব সরকার। গত বছরের 5ই আগস্ট ভারতে এসে নামার পর শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অনলাইনে রেকর্ডেড ভাষণ দেন বেশ কয়েক সপ্তাহ পর। এরপর তিনি লন্ডনে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে লাইভ ভাষণ দেন। তারপর একে একে সিগন্যালের মতো মেসেঞ্জার প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বা ইউটিউবে লাইভ এসে তিনি একের পর এক ভাষণ দিতে শুরু করেন। যথারীতি তার এই সব বক্তব্য প্রচারকে কেন্দ্র করে দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক অস্বস্তি বাড়তে থাকে। তবে দিল্লি কখনোই তার মুখে রাশ টানেনি, বরং ধীরে ধীরে লাগাম শিথিল করা হয়েছে। ভারতে আসার বেশ কয়েক মাস পর তিনি আওয়ামী লীগের বাছাই করা জানা কয়েক নেতার সঙ্গে সশরীরে দেখা করেন। তবে সেই বৈঠকও আয়োজন করা হয় তার এখনকার বাসস্থান থেকে দূরে অন্য কোনো জায়গায়। এরও কিছুদিন পর তিনি একই সঙ্গে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে লিখিত প্রশ্নোত্তরে সাক্ষাৎকার দেন। খুব শিগগিরই ব্লুমবার্গ ও ওয়াল স্ট্রিট জার্নালেও তার একই ধরনের সাক্ষাৎকার বেরোবে বলে দিল্লিতে বিবিসি আভাস পেয়েছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে শেখ হাসিনাকে যদি ভিডিও ক্যামেরার সামনে বসে সাক্ষাৎকার দিতে দেখা যায়, তাহলেও বোধহয় অবাক হওয়ার কিছু নেই। প্রিয়জিৎ দেব সরকার ঠিক এই কারণেই বলছিলেন, ভারত এখন তার এই বিশেষ অতিথির আনলকিংয়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এটা শেষ পর্যন্ত তারা কতদূর এগোবে, দিল্লিতে বসে তিনি প্রকাশ্য চলাফেরা, অবাধ গতিবিধি বা রাজনৈতিক কর্মকাণ্ড সামনে কতদূর কি করতে পারবেন, সেটা অবশ্য আরও নানা ফ্যাক্টরের ওপর নির্ভর করছে, বলছিলেন প্রিয়জিৎ দেব সরকার।
টেসলার বার্ষিক সাধারণ সভা বা এজিএম ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই সভার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এবং তার প্রস্তাবিত $1 ট্রিলিয়ন বেতন প্যাকেজ। আগামী 6 নভেম্বর টেক্সাসের অস্টিনে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। তাই এর আগে প্রতিষ্ঠানটি ট্রাম্পের পক্ষ নিয়ে শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে জোরালো ডিজিটাল প্রচারণা শুরু করেছে। টেসলার ওয়েবসাইট votetesla.com-এ সম্প্রচারিত এক ভিডিও এখন ব্যাপক আলোচনায়। এতে বোর্ড চেয়ার রবিন ডেনহোম ও পরিচালক ক্যাথলিন উইলসন থমসন ইলন মাস্কের নেতৃত্বের প্রতি গভীর আস্থা ও প্রশংসা প্রকাশ করেছেন। এমনকি মাস্ক নিজেও তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সক্রিয়ভাবে নিজের প্রচারণা চালাচ্ছেন। তার দাবি, টেসলার ভবিষ্যৎ শুধু কোম্পানি নয়, বরং মানব সভ্যতার দিক নির্ধারণ করতে পারে। এই প্রচারণায় মাস্কের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ও বিনিয়োগকারী। তাদের মধ্যে রয়েছেন ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল, আর্ক ইনভেস্টের সিইও ক্যাথি উড এবং মাস্কের ভাই কিম্বার মাস্ক, যিনি টেসলার একজন বোর্ড সদস্যও। তবে সবাই এই প্রস্তাবে একমত নন। বিশ্লেষকরা বলছেন, মাস্কের ব্যক্তিগত ভাবমূর্তি ও রাজনৈতিক অবস্থান এখন টেসলার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগ প্রতিষ্ঠান গার্বার কাওয়াসাকি ওয়েলথ অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সিইও রস গার্বার বলেন, একটি প্রতিষ্ঠান যারা গাড়ি বিক্রি করতে হিমশিম খাচ্ছে, তারা কিভাবে বেতন প্যাকেজ বিক্রির জন্য বিজ্ঞাপন চালায়। তিনি টেসলাকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা ইলেকট্রিক গাড়ি বিক্রি ও উদ্ভাবনের মাধ্যমে টেসলার মনোযোগ ফিরিয়ে আনুন। ইলন মাস্কের জন্য প্রস্তাবিত এই বিশাল বেতন পরিকল্পনা সরাসরি কোনো নগদ অর্থ নয়, বরং কর্মক্ষমতার উপর নির্ভরশীল এক প্যাকেজ। এর শর্ত অনুযায়ী টেসলার বাজার মূল্য বর্তমান $1.4 ট্রিলিয়ন থেকে বাড়িয়ে অন্তত $8.5 ট্রিলিয়ন উন্নীত করতে হবে। এর পাশাপাশি স্বচালিত রোবো ট্যাক্সি প্রকল্পকে বাণিজ্যিকভাবে সফল করতে হবে। এসব লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে মাস্ক পুরস্কার হিসেবে পাবেন $423.7 মিলিয়ন নতুন শেয়ার, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় $1 ট্রিলিয়ন। তবে টেসলা এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এটি টেসলার জন্য একেবারেই নতুন কোনো ঘটনা নয়। এর আগেও মাস্কের বেতন নিয়ে বিতর্ক হয়েছে। কয়েক বছর আগে টেসলার শেয়ার হোল্ডাররা মাস্কের জন্য $1 বিলিয়ন বেতন প্যাকেজ অনুমোদন দিয়েছিলেন, কিন্তু 2024 সালে ডেলোয়ার আদালত সেই চুক্তি বাতিল করে দেয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, টেসলার বোর্ড সদস্যরা মাস্কের সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন, যা তাদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে। এ কারণে আদালত আগের $1 বিলিয়ন বেতন চুক্তি বাতিল করে দিয়েছে। বর্তমানে বিষয়টি ডেলোয়ার সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনাধীন রয়েছে। কলম্বিয়া ল স্কুলের অধ্যাপক ডরথি লুন্ড বলেন, টেসলা কখনো প্রচলিত নিয়মে চলে না, তারা ভালো কর্পোরেট গভর্নেন্সের উদাহরণও নয়। তার মতে, এই ধরনের আক্রমণাত্মক প্রচারণা সাধারণত দেখা যায় তখনই যখন কোনো প্রতিষ্ঠান বড় ধরনের পরিবর্তন বা অনিশ্চয়তার মুখোমুখি হয়। এই ভোটে ইলন মাস্ক এবং তার ভাই কিম্বার মাস্ক দুজনেই ভোট দিতে পারবেন। টেসলা বোর্ড বলছে, মাস্ক যদি কোম্পানি ছেড়ে দেন তাহলে টেসলার ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। তাদের ভাষায়, দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নেতৃত্ব গুণ একমাত্র মাস্কের মধ্যে আছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, বোর্ডের কাজ সিইওর প্রচারণা নয়, বরং শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করা। ইলন মাস্কের প্রস্তাবিত বেতন প্যাকেজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বেশ কয়েকটি বড় বিনিয়োগ সংস্থা। প্রভাবশালী প্রক্সি উপদেষ্টা প্রতিষ্ঠান গ্লাস লুইস এবং ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার সার্ভিসেস ISS বিনিয়োগকারীদের এই বেতন প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পরামর্শ দিয়েছেন, কারণ এটি শেয়ার হোল্ডারদের মূল্য কমাবে বলে তারা মনে করে। এছাড়া নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পেনশন তহবিল কলপিয়ার্স এবং নিউ ইয়র্ক স্টেট কম্পট্রোলার থমাস ডিনাপোডিও এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বড় প্রতিষ্ঠানগুলো যখন মাস্কের প্রস্তাবিত বেতন প্যাকেজের বিরোধিতা করছে, তখন মাস্কের নির্ভরশীলতা বেড়েছে টেসলার খুচরা বিনিয়োগকারীদের ওপর, যারা সাধারণত তার দৃঢ় সমর্থক। মর্গান স্ট্যানলির বিশ্লেষক অ্যাডাম জোনাস বলেন, এই ভোট টেসলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হতে যাচ্ছে। তবে বেতন প্রস্তাব পাশ না হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, যার সমর্থকরা মনে করেন সাহসী ও অপ্রচলিত চিন্তাভাবনা বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা তাকে অনন্য করে তুলেছে।
তবে সমালোচকরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে তার রাজনৈতিক অবস্থান, সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ড এবং বিতর্কিত মন্তব্য টেসলার ব্র্যান্ডে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবুও অনেকের বিশ্বাস মাস্কের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সাহসী সিদ্ধান্তই টেসলাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। বিতর্ক থাকলেও তার নেতৃত্বের প্রতি আস্থা এখনও অটুট। তবে এখন প্রশ্ন একটাই, টেসলার শেয়ার হোল্ডাররা কি সত্যি একমত হবেন যে ইলন মাস্কের মূল্য $1 ট্রিলিয়ন? সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।